ওকে, তো দেখো আগের দিন যেখানে আলোচনা করেছিলাম আমরা যে একটা গিভেন গ্রুপ জি, একটা গিভেন গ্রুপ জি ছিল, তার মধ্যে আমরা ক্লাস এ ডিফাইন করেছিলাম, তার আগে সি অফ এ, সেন্ট্রালাইজার বা নর্মালাইজার অফ এ সি এ দিয়ে ডিনোট করেছিলাম না গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। এটা ছিল সেন্ট্রালাইজার অফ এ, সেন্ট্রালাইজার অফ এ। আর কি ছিল, গ্রুপটার মধ্যে আমরা একটা রিলেশন রো ডিফাইন করেছিলাম, কীরকমভাবে না এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ বি ইজ এ কনজুগেট অফ এ, অর্থাৎ বি ইকুয়াল সাম এক্স এ এক্স ইনভার্স ফর সাম এক্স বিলংস টু গ্রুপ দিয়ে এই রিলেশনটা দিয়ে আমরা দেখেছিলাম যে এটা একটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ, অর্থাৎ একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতো। কোনো একটা সেটের মধ্যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন পাওয়ার অর্থই হচ্ছে সেটটাকে বিভিন্ন পার্টিশনে ভাগ করে দিত, এবং পার্টিশনের এক একটা এই যে সাবসেট যেহেতু কনজুগেট রিলেশন থেকে আসতো, সেই কারণে তাদেরকে আমরা নাম দিতাম কনজুগেসি ক্লাস অফ এ, সিএলএ দিয়ে ডিনোট করতাম এবং তাকে নাম দেওয়া হতো কনজুগেসি ক্লাস অফ এ, কনজুগেসি ক্লাস অফ এ। তো সেখান থেকে আমরা দেখেছিলাম যে কনজুগেসি ক্লাস অফ এ অর্থাৎ সিএলএ তার কার্ডিনালিটি অ্যাকচুয়ালি জি কোলন সিএ তার সাথে সমান হতো, এবং এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারতাম জি এর কার্ডিনালিটি হচ্ছে অ্যাকচুয়ালি এই সকল প্রত্যেকটা যে কনজুগেসি ক্লাস আছে তাদের কার্ডিনালিটির যোগফলের সাথে সমান হতো, সামেশন সিএলএ। আবার সিএলএ গুলো কার সাথে সমান, এখানে জি কোলন সি এর সাথে সমান, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এ, যেখানে ক্যাপিটাল এটা কি রিপ্রেজেন্ট করতো না প্রত্যেকটা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস থেকে একটা করে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তাদের কালেকশনটাকে ক্যাপিটাল এস এর নাম দিতাম। তাহলে কার্ডিনালিটি অফ জি ইকুয়ালস জি কোলন সি এ তার সামেশনের সাথে সমান হতো। তো এত দূর পর্যন্ত আমাদের আগের দিন আলোচনা করা হয়েছিল। আজকে এর সাথেই আরেকটু এগিয়ে গিয়ে ফার্দার আরেকটু ক্যালকুলেশনের মাধ্যমে একটা নতুন রিলেশন প্রতিষ্ঠা করব যার নাম দেওয়া হবে ক্লাস ইকুয়েশন। খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন যার নাম দেওয়া হবে ক্লাস ইকুয়েশন। তো নেক্সট আমরা ডেসক্রাইব করছি ক্লাস ইকুয়েশন। ক্লাস ইকুয়েশন কি না, জি যদি যে কোনো একটা ফাইনাইট গ্রুপ হয় তাহলে অর্ডার অফ জি কার সাথে সমান হয়, অর্ডার অফ জেড জি প্লাস সামেশন জি কোলন সি এ, যেখানে এ নট বিলংস টু জেড জি। এই ইকুয়েশনটাকে বলা হবে ক্লাস ইকুয়েশন। কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে সেটা দেখি। দেখো আমরা উপরের আলোচনাটার মধ্যে কি এনেছিলাম, এত দূর পর্যন্ত প্রতিষ্ঠা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল অর্ডার অফ জি সমান সামেশন জি কোলন সি এ। আগের দিন এই রেজাল্টটা হয়েছিল। ব্যাপারটা কীরকম না, গ্রুপ ছিল, গ্রুপটাকে যে ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসে ভাঙছিলাম, প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে এ বিলংস টু এ করেছিলাম। এবার এই প্রত্যেকটা থেকে যেখানে একটা করে ডট দিয়েছি, প্রত্যেকটা ক্লাস থেকে আমি একটা করে রিপ্রেজেন্টেটিভ নিয়েছি। এবার এই ছবিটাতেই আর একটা ছবি আমি এঁকে দেখাচ্ছি, সেটা হচ্ছে সেন্টার অফ দ্য গ্রুপ। সেন্টার অফ দ্য গ্রুপ বলতে কি বোঝায় না, গ্রুপের সেই সকল এলিমেন্ট such that gx equals xg for all x belongs to g, অর্থাৎ যারা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করতো তাদেরকে সেন্টার বলা হতো। তার মানে আমি ধরে নিচ্ছি যে এই লাল রঙের যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে গ্রুপের সেন্টার। মানে এখানকার
প্রত্যেকটা এলিমেন্ট তারা নিজেদের সাথে একে অপরের সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। এবার এই ছবিটাকে একটু ভালো করে লক্ষ্য করো, সেন্টারটা হচ্ছে লাল রঙের এবং যে রিপ্রেজেন্টেটিভগুলো আমি তুলেছিলাম তাদেরকে একটু কালো কালার দিয়ে আমি একটু ডিপ করে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাস থেকে যে একটা করে রিপ্রেজেন্টেটিভ তোলা আছে, লক্ষ্য করে দেখো এই রিপ্রেজেন্টেটিভগুলোর মধ্যে এ বিলংস টু ক্যাপিটাল এ ছিল, তো এই যে এ বিলংস টু ক্যাপিটাল এ, এই রিপ্রেজেন্টেটিভগুলোর মধ্যে কিছু সংখ্যক দেখো জেড জি এর বাইরে আছে আর কিছু সংখ্যক লালটার মধ্যে আছে। অবশ্যই থাকবে, কারণ একটা গ্রুপের বিভিন্ন জায়গা থেকে এলিমেন্ট তুলেছি, দিয়ে জেড জিটা হচ্ছে তার সাবসেট। কিছু এলিমেন্ট জেড জির ভিতরে থাকবে, কিছু এলিমেন্ট জেড জির বাইরে থাকবে। তাহলে আগেকার দিনের রেজাল্টটাকে অর্ডার অফ জি সমান সামেশন জি কোলন সি এ এতদূর পর্যন্ত আমরা পেয়েছিলাম, যেখানে এ বিলংস টু ক্যাপিটালে তাকে আমি ভাঙতে পারি দুটোতে, কিছু এ যারা আছে জেড জি এর মধ্যে প্লাস কিছু এ আছে যারা জেড জি এতে নেই, সেম জিনিসই জি কোলন সি এ লিখতে পারি। দেখো এত দূর পর্যন্ত ক্লিয়ার? খুব সাধারণ জিনিস। টোটাল যত রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের মধ্যে যারা জেড জিতে আছে তাদের জন্য একটা সামেশন করলাম, আর যারা জেড জির বাইরে আছে তাদের জন্য আরেকটা সামেশন করলাম, করতে পারি। ওকে, আগের দিন নোটটার মধ্যেও ছিল যে এ বিলংস টু জেড জি, এ যদি জেড জি এর মধ্যে থাকে, এ যদি জেড জি এর মধ্যে থাকে তার অর্থটা কি দাঁড়াচ্ছে না, এ সেন্টারে আছে, মানে এ সবার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, এ সবার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, এ সবার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। এর অর্থ কি? সবাই এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, একই কথা। তার মানে ইফ অ্যান্ড অনলি ইফ আগের দিন লিখেছিলে সেন্ট্রালাইজার অফ এটা অ্যাকচুয়ালি কি হয়ে যায়, জি হয়ে যায় না, সি এ ইকুয়ালস জি হয়ে যায় না? হয়েছে। তাহলে এই যে দুটো সামেশন আমি ভেঙেছি তার মধ্যে এ যদি বিলংস টু জেড জি হয় তাহলে জি সমান সি এ হয়ে যাচ্ছে। তাহলে এ বিলংস টু জেড জি হলে জি সমান সি এ, তার মানে জি কোলন সি এটা কত? 1 না? জি আর সি এ তো সেম, তার মানে জি কোলন সি এ মানে কি অর্ডার অফ জি বাই অর্ডার অফ সি এ, অর্ডার দিয়ে ভাবলেও তার মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি, মানে 1ই হচ্ছে আলটিমেটলি। এবার তাহলে এই রিলেশনটাকে আলটিমেটলি কত লিখতে পারি? অর্ডার অফ জি সমান সামেশন 1 কখন না, যখন এ বিলংস টু জেড জি প্লাস সামেশন জি কোলন সি এ নট বিলংস টু জেড জি হলো। এবার তোমরা করেছো সামেশন আই ইজ ইকাল টু 1 টু n 1, এই সামেশনটার মান কত হয়? মানে n খানা 1 এর যোগফল। তার মানে সিম্পলি n হয়। এবার এইটাকে ভেবে বলো তো তাহলে কি হচ্ছে, এ বিলংস টু জেড জি মানে জেড জির মধ্যে থেকে যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে, জেড জির মধ্যে থেকে যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে ততগুলো 1 এর যোগফল। তার মানে এটা মড জেড জি হচ্ছে না? জেড জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে 1 যোগ হচ্ছে, n খানা 1 যুক্ত হচ্ছে, তার মানে কত উত্তর হয়? n হয়। তাহলে এরকম জেড জি এর মধ্যে যতগুলো এ আছে ততগুলো 1 যুক্ত হচ্ছে, তার মানে মড জেড জি প্লাস যেটা আছে জি কোলন সি এ নট বিলংস টু জেড জি। দিস ইজ নোন অ্যাজ ক্লাস ইকুয়েশন অফ এ গ্রুপ। কোনো একটা গ্রুপের ফাইনাইট গ্রুপ, আই রিপিট ফাইনাইট গ্রুপের অর্ডার অফ দ্য এলিমেন্ট কার সাথে সমান হচ্ছে? সেন্টার তার অর্ডার প্লাস জি কোলন সি এ, যেখানে এ নট বিলং টু জেড জি, তার সাথে সমান হচ্ছে। দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ ক্লাস ইকুয়েশন অফ এ গ্রুপ। গ্রুপের অর্ডারটা কিভাবে ভাঙবে?
অর্ডার অফ জেড জি সেন্টারের অর্ডার প্লাস জি কোলন সিএ, এইটাকেই ক্লাস ইকুয়েশন বলা হয়। আচ্ছা ওয়েল, এটাকে আর কীভাবে লেখা যায় না, অর্ডার অফ জি সমান অর্ডার অফ জেড জি প্লাস জি কোলন সিএ মানেই অ্যাকচুয়ালি কত, জি কোলন সিএ মানেই ক্লাস এ এর কার্ডিনালিটি। তাহলে এটাকে রিপ্লেস করছো কি দিয়ে, ক্লাস এ তার কার্ডিনালিটির সাথে সমান হচ্ছে এ নট বিলং টু জেড জি। তাহলে যে ছবিটা আমি এখানে এঁকেছিলাম যে এগুলো জেড জিতে নেই, তারা কারা কারা, এই একটা এ দেখো জেড জিতে নেই, এই একটা এ জেড জিতে নেই, এই একটা এ জেড জিতে নেই, বাকি এগুলো দেখো সবাই জেড, যেভাবে ছবিটা এঁকেছিলাম তাতে সব এগুলো জেড জির মধ্যে ছিল। তাহলে যে এগুলো যেহেতু গ্রুপটা ফাইনাইট, যেহেতু ফাইনাইট গ্রুপ, কতগুলো এই ধরনের রিপ্রেজেন্টেটিভ বাইরে থাকবে, গ্রুপের মধ্যে এলিমেন্টের সংখ্যাই তো ফাইনাইট, রিপ্রেজেন্টেটিভ আবার তার থেকেও কম, ফলে ফাইনাইট সংখ্যক রিপ্রেজেন্টেটিভ বাইরে আছে। তাহলে এই ব্যাপারটাকে আমি কি লিখতে পারি, সমান অর্ডার অফ সেন্টার প্লাস এটা ধরো জেড জি, আর যে রিপ্রেজেন্টেটিভগুলো বাইরে আছে তারা হচ্ছে ধরো এগুলো এগুলো এগুলো, এই রিপ্রেজেন্টেটিভগুলো ধরো বাইরে আছে, এগুলোকে নাম দিলাম ধরো x1, এটাকে নাম দিলাম x2, এটাকে নাম দিলাম x3, আর কিছু রিপ্রেজেন্টেটিভ x4 x5 এগুলো ধরো জেড জি এর ভেতরে আছে। তাহলে প্লাস যতগুলো রিপ্রেজেন্টেটিভ বাইরে আছে তাদের আলাদা আলাদাভাবে ক্লাসের যোগফল, ক্লাস x1 প্লাস ক্লাস x2 প্লাস যদি ধরো কে খানা বাইরে আছে তার মানে প্লাস ক্লাস xk, যেখানে x1 x2 xk গুলো কি না সেই সকল রিপ্রেজেন্টেটিভগুলো যারা জেড জি এর বাইরে আছে। দেখো ঠিক আছে কিনা, এইটাকেই হচ্ছে ক্লাস ইকুয়েশন বলা হচ্ছে। কোনো একটা গ্রুপের অর্ডারকে তার সেন্টারের অর্ডার প্লাস সেন্টারের বাইরে আছে এই ধরনের ইকুইভ্যালেন্স যে ক্লাসগুলো আছে তাদের আলাদা আলাদা ক্লাসের যে অর্ডার তার সাথে সমান হচ্ছে। একটা উদাহরণ দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো আমি একটা গ্রুপ কনসিডার করলাম S3 সিমেট্রিক গ্রুপ। S3 তার টোটাল কতগুলো এলিমেন্ট আছে, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6খান এলিমেন্ট আছে। 6খান এলিমেন্ট কারা কারা, S3 এর 6খান এলিমেন্ট কোনগুলো, একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে 1 2, এই সাইকেলটা মানে 1 যাচ্ছে 2-এতে, 2 যাচ্ছে 1-এতে, আর 3 3-এ ফিক্সড থাকছে, এটা একটা এলিমেন্ট। 2 3 একটা এলিমেন্ট, অর্থাৎ এখানে 1 1-এ ফিক্সড রয়েছে, তারপরে হচ্ছে 1 3, এখানে 2 2-এর মধ্যে ফিক্সড আছে। 3টে এই ধরনের 2 লেন্থের সাইকেল হলো। এরপর 3 লেন্থের সাইকেল কি কি হবে, 1 2 3 একটা, 1 3 2 একটা, এই দেখো টোটাল 6খান এলিমেন্ট, তাই তো? মনে আছে সিমেট্রিক গ্রুপ S3 এর স্ট্রাকচারটা 1 2 3 4 5 6 6টা এলিমেন্ট, একটা আইডেন্টিটি, 3টে 2 লেন্থের আর 2টো 3 লেন্থের। এবার গ্রুপটার ক্লাস ইকুয়েশন বার করতে গেলে কি করতে হবে, প্রথম তার সেন্টারটা বার করতে হবে, তার কার্ডিনালিটি প্লাস প্রত্যেকটা আলাদা আলাদা যে কনজুগেসি ক্লাসগুলো হচ্ছে তাদের কার্ডিনালিটির যোগফল। বেশ, তাহলে দেখো S3 একটা নন কমিউটেটিভ গ্রুপ, তোমরা জানো S3 যে নন কমিউটেটিভ গ্রুপ, কারণ এখানে সবাই সবার সাথে কমিউট করে এমন ব্যাপারটা নয়। তাহলে S3 এর জেড জিটা কত, জেড অফ S3 এর সেন্টার কোনটা, S3 এর সেন্টার হচ্ছে কেবল মানে S3 এর সেন্টারের মধ্যে কারা থাকবে, সেই সকল আলফা বিলংস টু S3 such that alpha x equal to x alpha for all x belongs to S3, যে সকল আলফাগুলো প্রত্যেকটার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। এই ধরনের একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্ট সবার সাথে কমিউট করবে না। অত দেখা গেল 1 2 3টা 1 3 2 এর সাথে করলো, একজনের সাথে করলো, কিন্তু বাকি অন্য কারোর সাথে কমিউটার করবে না। তাহলে সবার সাথে কমিউট করবে এরকম ক্ষমতা কেবলমাত্র আইডেন্টিটির আছে। তার মানে জেড অফ S3 সেন্টার অফ S3 কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করছে। তাহলে এটা সেন্টারের এলিমেন্ট বাদ দিয়ে দিলাম। সেন্টারের মধ্যে যারা নেই, বাকি 5টা এলিমেন্ট সেন্টারে নেই,
সেন্টারের বাইরে আছে, তাদের আমি ইকুইভ্যালেন্স ক্লাসগুলোর মধ্যে কটা কটা করে এলিমেন্ট আছে, প্রত্যেকটা এই ধরনের কনজুগেসি ক্লাস বা ইকুইভ্যালেন্স ক্লাসগুলোর মধ্যে কটা করে এলিমেন্ট আছে সেটা আমি চেক করব। প্রথমে 1 2 এর জন্য চেক করছি, তার মানে ক্লাস অফ 1 2 এই এলিমেন্টটার ক্লাসটা। ক্লাস এ মানে কি হতো গো বাবা? ইন জেনারেল ক্লাস এ মানে কত না, সেই সকল বি বিলংস টু গ্রুপ যারা এর সাথে ইকুইভ্যালেন্স রিলেশনটা স্যাটিসফাই করতো। আবার ইকুইভ্যালেন্স রিলেশনটা কোনটা ছিল? কনজুগেসি রিলেশনটা। অর্থাৎ সেই সকল বি যেই বিগুলোকে দেখতে কত হতো, এক্স এ এক্স ইনভার্স টাইপের দেখতে হতো। তাহলে মোট কথা ক্লাস এ এর মধ্যে কোন ধরনের এলিমেন্ট থাকে? সমস্ত এক্স এ এক্স ইনভার্স টাইপের দেখতে এলিমেন্টগুলো তার মধ্যে থাকবে, যেখানে এক্স বিলংস টু গ্রুপ। তাহলে বলো ক্লাস 1 2 1 2 এই সংখ্যাটার ক্লাসের মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে? প্রত্যেকটার সাথে এই ধরনের এইগুলোকে এক্স ভাবো, এক্স এটা এ এক্স ইনভার্স, তার মানে প্রথম এলিমেন্ট হবে ই 1 2 ই ইনভার্স হলো। দ্বিতীয় এলিমেন্টটা কত হবে বলো? 1 2 1 2 1 2 এর ইনভার্স। থার্ড এলিমেন্টটা 2 3 দিয়ে করো, তাহলে 2 3 এ মানে 1 2 2 3 এর ইনভার্স। পরের এলিমেন্ট হচ্ছে 1 3 এ মানে 1 2 ছিল 1 3 এর ইনভার্স। এরকম করে আরও দুটো 1 2 3 এ মানে হচ্ছে 1 2 আবার 1 2 3 এর ইনভার্স। লাস্টের এলিমেন্টটাও এরকমভাবে। এই 6খানা এলিমেন্ট হচ্ছে ক্লাস অফ 1 2 এর মধ্যে থাকছে। দেখো ঠিক আছে কিনা। এগুলোই হবে। ইকুয়ালস ই 1 2 ই ইনভার্স করলে কত দাঁড়াচ্ছে? আইডেন্টিটি মানে সিম্পলি 1 2টাই পড়ে থাকছে হলো। নেক্সট 1 2 1 2 1 2 এর ইনভার্স কিভাবে ক্যালকুলেশন করবে? মনে আছে তোমাদের ক্যালকুলেশন করা? তাহলে 1 2 1 2 1 2 এর ইনভার্স। প্রথমে 1 2 এর ইনভার্সটা বার করে নাও, কত হচ্ছে? 1 2 এর ইনভার্স কত হবে বাবা? 1 2 এর ইনভার্স মানে 1 2 3, এটাকে অ্যাকচুয়ালি লিখলে কত দাঁড়াচ্ছে? 1 এর 2 2 এর 1 আর 3 এর 3 ফিক্সড রইল, তার ইনভার্স বার করতে দিয়েছে। মনে আছে ইনভার্স বার করার নিয়মটা? এই দুটোকে ওপর নিচে লিখে নিতে হয়। আগে 2 1 3 হয়ে গেল আর নিচে 1 2 3 চলে এলো। আবার উপরের লাইনটাকে এরপর সাজিয়ে লিখে নেওয়া 1 2 3। বলো 1 এর ইমেজ কত? 2, 2 এর ইমেজ কত? 1, 3 এর ইমেজ কত? 3। তার মানে আলটিমেটলি আবার কি দাঁড়াচ্ছে? 1 এর 2 2 এর 1 মানে 1 2ই থাকছে, আর 3 এর 3 তো রইল। তার মানে আলটিমেটলি 1 2 এর ইনভার্স মানে 1 2 নিজেই বটে। বোঝা গেছে? দুটো পারমুটেশনকে গুণ করা বা তাদের ইনভার্স ক্যালকুলেশন করা, এগুলো মনে আছে? তাহলে আলটিমেটলি 1 2 এর ইনভার্স মানে 1 2 বটে। তার মানে 1 2 1 2 1 2 গুণ করছো, তার মানে 1 2 3 1 এর 2 2 এর 1 3 এর 3 ফিক্সড হলো। এরপর দুটো দুটো করে নিয়ে, যেহেতু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, যে কোনো দুটো আগে গুণ করে নাও। প্রথম দুটোই যদি আগে গুণ করি, গুণ করার পদ্ধতি মনে আছে? উপরে 1 2 3 লিখে নিলে। নেক্সট হচ্ছে 1 এর 2, এখানে 2 এর 1 1 নামলো। নেক্সট 2 এর 1 1 এর 2 3 এর 3 3 এর 3। তাহলে সিম্পলি আইডেন্টিটিটা হলো 1 2 3 2 1 3। তাহলে আইডেন্টিটির সাথে যাকেই গুণ করো তাকেই ফেরত পাও, তার মানে 1 2 3 সিম্পলি 1 2টাই পড়ে থাকছে। এটা একটা হলো। নেক্সট যখন 2 3 এর সাথে এই জিনিসটা অ্যাপ্লাই করবে, 2 3 1 2 2 3 এর ইনভার্স। একই রকমভাবে 2 3 এর ইনভার্স যখন বার করবে,
যে কোনো 2 লেন্থের সাইকেলগুলোর ইনভার্স সে নিজেই হচ্ছে, তাহলে 2 3-এর ইনভার্স সে 2 3ই হবে। যেমন 1 2 এর ইনভার্স 1 2 পেয়েছিলে, তার মানে এটা সমান কত হবে 2 3 1 2 2 3 গুণ করো 1 2 3 2 এর 3 3 এর 2 1 এর 1 ফিক্সড, এটা 1 2 3 তার মানে 1 এর 2 2 এর 1 3 এর 3 2 3 আছে, 2 এর 3 3 এর 2 আর 1 এর 1 ফিক্সড থাকছে। গুণ করো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দিয়ে প্রথম দুটোকে গুণ করছি 1 2 3 1 এর 2 এখানে এসে 2 এর 3 3 এর 3 3 এর 2 3 এর 2 হলো 1 2 3 1 3 2 যেমন আছে। এবার আবার এই দুজনকে গুণ করছি, কত আসছে 1 2 3 করলাম 1 এর 1 1 এর 3 2 এর 3 3 এর 2 3 এর 2 2 এর 1 2 2 এতে ফিক্সড থাকছে, তার মানে এটা কত হয়ে গেল 1 3 হয়ে গেল সিম্পলি হলো। আবার যখন 1 3 1 2 1 3 এর ইনভার্স ক্যালকুলেশন করবে দেখবে 2 3 আসছে। আরও দুটো ক্যালকুলেশন আছে না, 1 2 3 1 2 1 2 3 এর ইনভার্স একটা মান বেরোবে, এরকম করে বেরোবে দিয়ে আলটিমেটলি যেটা তুমি লিখেছিলে ক্লাস অফ 1 2 1 2 এর যে ক্লাসটা সেগুলোর মধ্যে থাকবে দেখবে এই 3টে 2 লেন্থের এলিমেন্ট ছাড়া আর কেউ নেই, 1 3 1 2 আর 2 3 এই 3টেই এলিমেন্টকে কেবলমাত্র কন্টেন্ট করবে। পারবে তোমরা ক্যালকুলেশনগুলো করতে বাকিগুলো? তাহলে S3 এর মধ্যে কি কি ছিল? ই ছিল 1 2 1 3 2 3 1 2 3 1 3 2। তার মধ্যে দেখলে আইডেন্টিটি নিজেই একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে, সেন্টারে আছে আইডেন্টিটিটা কেবলমাত্র। নেক্সট 1 2 1 3 আর 2 3 তারা একই ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে অবস্থান করছে, তার মানে এই জায়গাটার মধ্যে এই 3টে এলিমেন্টগুলো আছে, এটা 3 জনে অবস্থান করছে। নেক্সট যখন ক্লাস অফ 1 2 3 1 2 3 এই এলিমেন্টটার যখন কনজুগেসি ক্লাস বার করবে ফর্মুলা একই, প্রত্যেকটা এলিমেন্ট দ্যাট এলিমেন্ট ইন্টু এক্স ইনভার্স, তার মানে ই 1 2 3 ই ইনভার্স। নেক্সট হবে কত 1 2 1 2 3 1 2 এর ইনভার্স। নেক্সট কত হবে 1 3 আছে 1 3 1 2 3 মাঝে রইল 1 3 এর ইনভার্স। এইভাবে 6টা এলিমেন্ট আবার ক্যালকুলেশন করবে। এইভাবে 6টা এলিমেন্ট ক্যালকুলেশন করার পর দেখবে আইদার সেটা 1 2 3 হবে অথবা 1 3 2 হবে, এই দুটোর মধ্যেই ঘুরে ফিরে আসবে এই 6খানা ক্যালকুলেশন। তাহলে এই দুটো এলিমেন্ট আবার নিজেদের মধ্যে একটা ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করছে। তাহলে ক্লাস ইকুয়েশনের সংজ্ঞাটা কীরকম ছিল? অর্ডার অফ জি সমান অর্ডার অফ জেড জি প্লাস যারা জেড জি এর মধ্যে নেই সেই ধরনের প্রত্যেকটা ক্লাসের এলিমেন্টের যোগফল, ক্লাস x1 প্লাস ক্লাস x2 প্লাস ডট ডট করে যদি কে খানা থাকে তাহলে ক্লাস xk, প্রত্যেকটা ক্লাসের যোগফল। তাহলে S3 এর জন্য তুমি কত লিখতে পারবে অর্ডার অফ S3 কে? অর্ডার অফ S3 মানে 6। S3 এর মধ্যে 6খানা এলিমেন্ট আছে, এই 6খানা এলিমেন্টের মধ্যে তাদের অবস্থানগুলো কোন কোন জায়গায়? সেন্টার ফর্ম করেছে কে? শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট, তার কার্ডিনালিটি কত 1 প্লাস ক্লাস অফ 1 2 এর মধ্যে কটা এলিমেন্ট থাকছে? 1টা 2টো 3টে, তার মানে একটা ক্লাসের মধ্যে 3টে এলিমেন্ট থাকছে, তা 3 হলো প্লাস 3 লেন্থের যে এলিমেন্ট তার ক্লাসের মধ্যে কটা এলিমেন্ট থাকছে? 1টা আর 2টো প্লাস 2টো। দেখো যোগ করেও দেখো 3 আর 2 5 আর 1 6 হচ্ছে। এইভাবে ক্লাস ইকুয়েশন বার করতে হচ্ছে। দেখো ঠিক আছে কিনা।
বাকিদের একবার বলো। এই ক্লাস ইকুয়েশন বার করাটা ক্লিয়ার? নেক্সট আসছি ডাইহেড্রাল গ্রুপ। প্রত্যেকে জানা আছে ডাইহেড্রাল গ্রুপের স্ট্রাকচার। ডাইহেড্রাল গ্রুপ D4। ডাইহেড্রাল গ্রুপ কিভাবে তৈরি হতো? 4 শীর্ষবিন্দু বিশিষ্ট কোনো সিমেট্রিক ফিগার, তার যত ধরনের সিমেট্রি পাওয়া যেত, অর্থাৎ 3 শীর্ষবিন্দু বিশিষ্ট কোনো ফিগার মানে সেটা বলতো সমবাহু ত্রিভুজ। 4 বিন্দু বিশিষ্ট 4 ভার্টেক্সওয়ালা, তার মানে এটা একটা স্কোয়ার হবে। একটা স্কোয়ারের যত ধরনের সিমেট্রি থাকে তাদের কালেকশনটাই কি ফর্ম করে? ডাইহেড্রাল গ্রুপ D4। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা সমবাহু ত্রিভুজের যত ধরনের সিমেট্রি থাকে তাদের কালেকশনটা কি তৈরি করে? D3। যদি একটা পঞ্চভুজ হতো, তাদের যত ধরনের সিমেট্রি আছে তারা কি ফর্ম করবে? D5 ফর্ম করবে। বোঝা গেছে? এই গ্রুপগুলো মনে আছে না? আমি আবার বলতে হবে আমাকে। এই গ্রুপগুলো মনে আছে না? আমাকে বলতে হবে। বাকিদের কি বলতে হবে না? মনে আছে? মনে আছে, দুজনের মনে আছে বললো। বাকি আর কেউ রিপ্লাই দিচ্ছে না, মানে মনে নেই। ওয়েল, ভালো কথা। বেশ, স্কোয়ারের কী ধরনের সিমেট্রি থাকতে পারে? হোয়াট ইজ মিন বাই সিমেট্রি? সিমেট্রি মানে এমন একটা জিওমেট্রিক ট্রান্সফরমেশন যেটা অ্যাজ এ হোল ফিগারটাকে আনচেঞ্জড রাখে। অর্থাৎ এমন কিছু আমি জিওমেট্রিক ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি যাতে করে তার ফিগারটা দেখতে একই রকম থাকে, তার শেপ কোনো রকমভাবে কোনো পরিবর্তন না হয়। কিভাবে হতে পারে? আমি তার 4টে শীর্ষবিন্দুর ABCD নাম দিলাম। তাহলে প্রথম আমি তার ইনিশিয়াল পজিশনটাকে I0 বললাম বা R0 বললাম। রোটেশন থ্রু অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। 0 ডিগ্রি রোটেশন করা মানে ইনিশিয়াল পজিশনেই রাখা। ইনিশিয়াল পজিশনটা তার মানে কি? ABCD। তারা ABCDতেই ছিল। নেক্সট দেখো, টোটাল এক পাক পুরো ঘুরে আসা মানে 360 ডিগ্রি ঘুরে আসে। 4টে শীর্ষবিন্দু আছে, মানে প্রত্যেকবার ঘোরার দরুন 90 ডিগ্রি করে সে রোটেট করতে পারে। একবার 90 ডিগ্রি ঘুরলে এটা বিয়েতে চলে আসবে, বিটা সিএতে চলে যাবে, মানে এক ঘর করে সরে যাবে। দুবার 90 180 ডিগ্রি সরা মানে এটা দেখো 2 ঘর সরে সিএতে চলে আসবে, বিটা 2 ঘর সরে ডিএতে চলে যাবে। এইভাবে 3 9 27 মানে 270 ডিগ্রি রোটেট করার অর্থ 3 ঘর করে সরে যাবে প্রত্যেকটা। আবার 360 রোটেট করা মানে ইনিশিয়াল অবস্থাতেই চলে আসবে। তাহলে 4 ধরনের রোটেশন হতে পারে। একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে R90 মানে 90 ডিগ্রি রোটেট করানো। 90 ডিগ্রি রোটেট করালে ABCD কোথায় কোথায় যাবে একবার আমাকে বলো তো। এক ঘর করে সবাই সরে যাবে। তাহলে BCDA ঠিক লিখেছি আমি। 180 ডিগ্রি মানে দুবার রোটেট করাতে হবে। ABCD দুবার করে, এক ঘর 2 ঘর মানে একবারে সিএতে চলে যাচ্ছে। তোমার সিএতে চলে যাচ্ছে। বি কোথায় যাবে? ডিএতে। এ
বি, দেখো ঠিক লিখেছি। একই রকম R270 মানে 3 ঘর করে সরে যাচ্ছে, তার মানে ABCD কোথায় যাবে? 1 ঘর 2 ঘর 3 ঘর, ডাইরেক্ট ডি থেকে স্টার্ট হবে, মানে এ ডি এতে চলে গেল, বি 3 ঘর সরা মানে 1 ঘর 2 ঘর 3 ঘর এতে চলে যাবে, তার মানে DABC। দেখো ঠিক লিখেছি কিনা। আবার যখন R360 করবে তখন আবার এতেই চলে আসছে, তার মানে সেটা R0 সাথে সমান হয়ে যাবে, আর কোনো রোটেশন পাওয়া সম্ভব নয়। নেক্সট আসছি রিফ্লেকশন বা প্রতিফলনের দরুন, রোটেশনের দরুন 4টে পাওয়া গেছে ডিউ টু রোটেশন, এবং ডিউ টু রিফ্লেকশন প্রতিফলনের দরুন আরও 4টে পাওয়া যাবে। সেগুলো কি কি না, প্রথম এই এসি ডায়াগোনালটা বরাবর রিফ্লেক্ট করাও, এটা এ এটা সি, এসি ডায়াগোনাল বরাবর রিফ্লেক্ট করাও। যদি এই ডায়াগোনাল বরাবর এই ডায়াগোনালটা ধরে তুমি এটাকে এরকমভাবে ফ্লিপ করিয়ে দাও, এরকমভাবে ফ্লিপ করিয়ে দাও, তাহলে এ আর সি তো নিজেদের জায়গাতে ফিক্সড থাকছে, তাহলে কে ফ্লিপ করবে? বি ডি এর জায়গায় চলে যাচ্ছে, ডি বি এর জায়গায় চলে আসছে, হ্যাঁ কি না? তাহলে স্মল এ যাকে বললাম রিফ্লেকশন অ্যাবাউট দ্য ডায়াগোনাল এসি, সেখানের অবস্থানটা কীরকম দেখতে হবে? ABCD, যেখানে বি আর ডি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করছে, এ আর সি ফিক্সড থাকছে, বি গোজ টু ডি, ডি গোজ টু বি। এরকমভাবে বিডি ডায়াগোনালটার রেসপেক্টে, এই ডায়াগোনালটার রেসপেক্টে তুমি যদি এই ডায়াগোনালটা মুছে দাও, শুধু একটা ডায়াগোনাল আছে, তার রেসপেক্টে যদি ফ্লিপ করিয়ে দাও, তাহলে এই দুটো তো অ্যাটাচড অবস্থায় আছে, বি আর ডি ফিক্সড থাকবে, এ এর জায়গায় সি চলে আসবে, সি এর জায়গায় এ চলে আসবে, তাকে তুমি নাম দিলে স্মল বি। এটা একটা রিফ্লেকশনের দরুন হতে পারে। নেক্সট এই যে এইটা যদি ও হয়, ও এইচ এই হরাইজন্টাল লাইনটার রেসপেক্টে যদি তুমি এই লাইনটার রেসপেক্টে তুমি যদি স্কোয়ারটাকে এরকমভাবে ফ্লিপ করিয়ে দাও, স্কোয়ারটাকে ফ্লিপ করিয়ে দাও, তাহলে মনে মনে ভেবে বলো তো কারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে? ডি আর সি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, আর এদিকে এ আর বি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, হ্যাঁ কি না? তাকে নাম দিলাম স্মল এইচ হরাইজন্টালের রেসপেক্টে। অ্যান্ড ফাইনালি ও ভি এই ভার্টিক্যাল লাইনটার রেসপেক্টে, যদি এই ভার্টিক্যাল লাইনটার রেসপেক্টে তুমি যদি স্কোয়ারটাকে এরকমভাবে ফ্লিপ করিয়ে দাও, তাহলে কারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে? এডি আর এদিককার বিসি, তাকে আমি নাম দিলাম ধরো ভার্টিক্যালের জন্য ভি। তাহলে ডিউ টু রোটেশন 4টে, আর ডিউ টু রিফ্লেকশন 1 2 3 4, এই 4টে, টোটাল 8টা। তাদের এলিমেন্টগুলোকে দেখো আবার সেই সিমেট্রিক গ্রুপের এলিমেন্টের মতোই দেখতে, তারাও একটা গ্রুপ ফর্ম করে, এই গ্রুপটাকেই বলা হয় ডাইহেড্রাল গ্রুপ বা D4। যদি ত্রিভুজের জন্য, একটা সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য করতে, তাহলে তার 3 দুগুণে 6খানা সিমেট্রি পাওয়া যেত, ডিউ টু রোটেশন 3খানা, ডিউ টু রিফ্লেকশন 3খানা, এই 6খানা সিমেট্রি যে গ্রুপ ফর্ম করতো তাকে বলা হতো ডাইহেড্রাল গ্রুপ D3। এইভাবে DN আমরা ডিফাইন করতে পারি। যেগুলো রেগুলার এনগন, তার যে এনখানা রিফ্লেকশন এবং এনখানা রোটেশন, তার দরুন টোটাল 2n সংখ্যক এলিমেন্ট, তারাই ডাইহেড্রাল গ্রুপ ফর্ম করে। সো ডাইহেড্রাল গ্রুপ সম্পর্কে ক্লিয়ার হলে, নেক্সট এরপর আমরা ডাইহেড্রাল গ্রুপের ক্লাস ইকুয়েশনটা কীরকম হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি। তাহলে ডাইহেড্রাল গ্রুপের এলিমেন্ট কটাকে আমি যদি একটু লিখি, D4 ডাইহেড্রাল গ্রুপের এলিমেন্ট কটা হচ্ছে? R0 যেটা ইনিশিয়াল পজিশন, বা সেটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ইনিশিয়াল অবস্থানটাই আইডেন্টিটি পজিশন। নেক্সট R90, R180, R270। নেক্সট এসি ডায়াগোনালের রেসপেক্টে রিফ্লেকশনকে এ নাম দিয়েছিলাম, বিডি ডায়াগোনালের রেসপেক্টে তাকে বি নাম দিয়েছিলাম, ভার্টিক্যালের রেসপেক্টে ভি নাম দিয়েছিলাম, হরাইজন্টালের জন্য এইচ নাম দিয়েছিলাম। এই টোটাল 8খানা সিমেট্রিক তৈরি হচ্ছিল, তারাই D4 তৈরি করছিল। এই ডাইহেড্রাল গ্রুপ D4 এর আমরা ক্লাস ইকুয়েশন কীরকম হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এই ডাইহেড্রাল গ্রুপের ক্লাস ইকুয়েশনটা কেমন হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তাহলে প্রথম এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট সবার সঙ্গেই কমিউট করে, তার মানে জেড অফ সেন্টার অফ D4 এর মধ্যে কে থাকছে? R0 তো থাকবেই। তোমরা ক্যালকুলেশন করে দেখো, R180 এই এলিমেন্টটাও সবার সাথে কমিউট প্রপার্টি স্যাটিসফাই করবে। এই R180
এই এলিমেন্টটা, আচ্ছা বাই দ্য ওয়ে এটাকে পাশে আমি সরিয়ে রাখলাম, আপাতত থাক। নেক্সট এটা বাদ রাখলাম। আর আর এটা তো আইডেন্টিটি, এটা সেন্টারে থাকবে, কোনো অসুবিধা নেই। হলো নেক্সট R90। দেখবে ক্লাস অফ R90 যখন ক্লাস বার করবে, R90 ক্লাস বার করা মানে কত, প্রত্যেকটা এলিমেন্ট এক্স, R90 এক্স ইনভার্স, এইভাবে ক্যালকুলেশন করবে সাজ দ্যাট এক্স বিলংস টু D4। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এক্স R90 এক্স ইনভার্স এইভাবে ক্যালকুলেশন করে করে যাবে। আর প্রত্যেকটা এলিমেন্টকে দেখতে তো এক একটা পারমুটেশন টাইপের, তাহলে পারমুটেশন এবং পারমুটেশনের ইনভার্স ক্যালকুলেশন করা তোমরা জানো। তিনটে এলিমেন্টকে গুণ করে এই ধরনের এলিমেন্টগুলোকে দেখতে কেমন হবে সেগুলো তোমরা বার করতে পারবে, হ্যাঁ কি না? এগুলো প্রত্যেকটা এলিমেন্ট এরকম ছখানা, কটা আছে, 8টা এলিমেন্ট, তোমরা কত হবে বার করতে পারবে? দেখবে 8টা এলিমেন্ট কেবলমাত্র R90 এবং R270 এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 8খানাকে ক্যালকুলেশন করবে, উত্তর আসবে আইদার R90 অথবা R270, এই দুটো ছাড়া আর কেউ হবে না। যখন ক্লাস অফ এ ক্যালকুলেশন করবে, এর ক্লাস যখন ক্যালকুলেশন করবে, দেখবে তার মধ্যে এইরকমভাবেই ফর্মুলা এক্স এ এক্স ইনভার্স, সমস্ত এলিমেন্টের সঙ্গে সমস্ত এলিমেন্ট এ এক্স ইনভার্স ক্যালকুলেশন করে দেখবে আইদার এ অথবা বি আনসার আসছে। আর ক্লাস অফ ভার্টিক্যাল বা হরাইজন্টাল যে কোনো একটাকে নাও, দেখবে তাদের কনজুগেসি ক্লাসগুলোর মধ্যে ওই হরাইজন্টাল আর ভার্টিক্যাল এই দুটোই আনসার আসছে। তো এইরকমভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করবে, এটা তোমাদের জন্য ছাড়া রইল। প্রত্যেকটা যখন এই ধরনের ক্লাস ক্যালকুলেশন করবে 8টা করে এই ধরনের এলিমেন্ট পাবে। 8টা এলিমেন্টের মধ্যে দেখবে তারা আইদার এ হচ্ছে অথবা বি হচ্ছে, তার মানে শুধু তার ক্লাসটার মধ্যে এ আর বি দুজনে থাকছে। আর R180 এই এলিমেন্টটার একটা পার্টিকুলার বৈশিষ্ট্য কি বলতো? R180 মানে কি? R180 মানে কি? এই যে ফিগারটা আছে এ বি সি ডি, এই যে ফিগারটার ইনিশিয়াল পজিশন ছিল তাকে 2 ঘর রোটেট করিয়ে দিলাম, 180 ডিগ্রি রোটেট করিয়ে দিলাম। লক্ষ্য করে দেখো, তাকে যদি আবার 180 ডিগ্রি রোটেট করাই, এখানে সি জায়গায় এখন এ চলে এসেছিল, 180 ডিগ্রি রোটেট করলে আবার একবার যদি রোটেট করে, আবার এ তার এর অবস্থায় ফিরে যাবে কি যাবে না? অর্থাৎ তুমি কি বলতে পারো, R180 কম্পোজ R180 করলেই কত হবে? R0 হবে না, আইডেন্টিটির সাথে সমান হচ্ছে। অর্থাৎ R180 এলিমেন্টটার সেলফ ইনভার্স এক্সিস্ট করছে। ফলে ক্লাস অফ R180 যদি ক্যালকুলেশন করো তুমি, দেখবে তার মধ্যে শুধু R180 একটি এলিমেন্টই অবশিষ্ট থাকছে, তার ক্লাসটার মধ্যে একটাই থাকছে। তাহলে এবার আমাকে গুছিয়ে বলো তো, যে ক্লাস ইকুয়েশন অফ D4 যদি আমি লিখতে চাই, অর্থাৎ অর্ডার অফ D4 মানে কত? 8 সংখ্যাটার মধ্যে কি কি থাকছে? সেন্টার একটা এলিমেন্ট থাকছে, R180 এটা সিঙ্গেল একটা এলিমেন্ট তৈরি করেছিল, 1 + 1 আলাদা রাখলাম, প্লাস 90 আর 270 তারা একটা ইকুইভ্যালেন্স ক্লাস আলাদা তৈরি করেছিল, তার কার্ডিনালিটি কত? 2খানা আছে মানে 2টো। এ আর বি একটা আলাদা ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করেছে, এই D4 তার সেন্টারটার মধ্যে 2টো এলিমেন্ট ছিল প্রথমে, 90 আর 270 মিলে একটা ক্লাস তৈরি করেছে, এ আর বি মিলে একটা ক্লাস তৈরি করেছে, আর একটা ক্লাস এইচ আর ভি মিলে আর একটা ক্লাস তৈরি করেছে। মিলছে কিনা দেখো, 3 2 6 7 8, এটাই হচ্ছে ক্লাস ইকুয়েশন অফ D4। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ধরে তোমাকে প্রথম কনজুগেসি ক্লাসগুলো বের করে নিতে হচ্ছে, সেই ক্লাসের যে অর্ডার তাদের যোগফলটাই দেখবে অর্ডার অফ দ্য গ্রুপের সাথে সমান হচ্ছে। এই ইকুয়েশনটাকেই কোনো একটা ফাইনাইট গ্রুপের জন্য, যে কোনো ফাইনাইট গ্রুপের জন্য এই ধরনের একটা ইকুয়েশন এক্সিস্ট করে। দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ ক্লাস ইকুয়েশন অফ দ্য গ্রুপ। এই ইকুয়েশনটাকে বলা হয় গ্রুপটার ক্লাস ইকুয়েশন। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ধরো কোনো একটা
8 অর্ডারের তো একটাই গ্রুপ থাকবে এমন নাও হতে পারে, 8 অর্ডারের আরও গ্রুপ থাকতে পারে। Z8 তার অর্ডারও 8, যাই হোক। তো 8 অর্ডারের একটা গ্রুপ, তার ক্লাস ইকুয়েশন মানে গ্রুপটা যদি D4 হয় তাহলে তার ক্লাস ইকুয়েশন হচ্ছে এটা। নেক্সট তুমি যদি এটা Z4 এর জন্য বার করতে তাহলে কত হতো বাবা? সরি, Z8 এর জন্য, তার অর্ডারটাও তো 8। তাহলে Z8 তো একটা অ্যাডিটিভ গ্রুপ, মানে সেটা একটা কমিউটেটিভ গ্রুপ। তাহলে কমিউটেটিভ গ্রুপ মানে প্রত্যেকটা এলিমেন্টই তার সেন্টারের মধ্যে থাকবে, প্রত্যেকটা এলিমেন্টই তার সেন্টারের মধ্যে থাকবে। তার মানে অর্ডার অফ Z8 সমান 8। 8 সংখ্যাটা টোটালটাই মোট ZG এর সাথে সমান হবে, কারণ এ নট বিলংস টু ZG বলে কোনো অপশানই নেই তার ক্ষেত্রে, সবাই তার সেন্টারে আছে। কারণ Z8 এর সেন্টার কি? টোটাল গ্রুপটা নিজেই তো, কারণ সবাই সবার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। তো তাহলে এই 8 সংখ্যাটাকে ডাইরেক্ট 8 লিখতে পারছো, অথবা এটাকে 1 1 করে ভেঙে লেখো, কোনো অসুবিধা নেই। 1 1 করে ভেঙে লেখো, 8খানা এই ধরনের 1-এর যোগফল। তার মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কোনো জিনিস লেখা হয় ক্লাস ইকুয়েশনে, সেটা রিপ্রেজেন্ট করে তার সেন্টারটাকে। যেমন এখানে 1 + 1 তার সেন্টারটাকে রিপ্রেজেন্ট করবে, আর বাকিগুলো নন সেন্টারকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এবার আমি যে কথাটা বলতে চাইলাম, তাহলে কোনো একটা, ধরো আমি একটা উদাহরণ দিয়েই বলি, 8 অর্ডারের কোনো একটা গ্রুপের ক্লাস ইকুয়েশন কি এটা হতে পারে? তোমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসতেই পারে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোয়, যে সাপোজ বলে দিল 8 অর্ডারের একটা গ্রুপ, এরকম 8খানা 1-এর যোগফল একটা, কোনোটা এটা যেমন পেয়েছো 1 + 1 + 2 + 2 + 2, বলছে এদের মধ্যে কোনটা ভ্যালিড ক্লাস ইকুয়েশন নয়। ধরো 1 2 3 4 এরকম আনসার দিয়ে দিল, দিয়ে বলো 8 অর্ডারের কোনো একটা গ্রুপের, কোন গ্রুপ আমি জানি না, 8 অর্ডারের কোনো একটা গ্রুপের জন্য কোনটা ভ্যালিড ক্লাস ইকুয়েশন নয়। তার জন্য তাহলে তোমাকে কি জানতে হবে না, তুমি দেখবে এইভাবে ভাঙার পর এই যে কম্পোনেন্ট পার্টগুলো দিয়েছে, সেই কম্পোনেন্ট পার্টগুলো 8কে, মানে যে সংখ্যাটা n দেয়া থাকবে তাকে ডিভাইড করতে হবে। যদি কোনো একটা, ধরো n অর্ডারের গ্রুপ, n অর্ডারের একটা গ্রুপ, অর্ডার অফ G ইকুয়ালস যদি n হয়, n সংখ্যাটাকে তুমি ধরো 1 + 1 + ডট করে 1 এরকম সংখ্যায় ভেঙেছো, প্লাস এই যে ছোট্ট ছোট্ট যে ক্লাসগুলো, আলাদা আলাদা ইকুইভ্যালেন্স ক্লাসগুলো, তাদের ধরো একটা বললাম K1 প্লাস একটা হচ্ছে K2 প্লাস ডট ডট করে KP, এই ধরনের পিখানা সংখ্যা আছে। বোঝা গেছে? একটা n গ্রুপের অর্ডার, এই এক্সপ্রেশনটা তার একটা ভ্যালিড ক্লাস ইকুয়েশন হবে না, তার একটা ভ্যালিড ক্লাস ইকুয়েশন হবে না। কখন না, যদি এদের মধ্যে কোনো একটা K1 K2 বা KP এর মধ্যে কোনো একজন nকে ডিভাইড না করে। দ্যাট মিনস ভ্যালিড ক্লাস ইকুয়েশন হওয়ার জন্য কি হতে হবে, প্রত্যেকটা K1 K2 KP এই সংখ্যাগুলো, মানে প্রত্যেকটা Ki কি করতে হবে, nকে ডিভাইড করতে হবে। একই রকমভাবে এইখানে যতগুলো n-এর 1-এর যোগফল থাকবে, সেই যোগফলটাও nকে ডিভাইড করতে হবে। তার মধ্যে দেখো এই যোগফলটা কত হয়েছে, 8, 8কে ডিভাইড করে, দ্যাটস ফাইন। নেক্সট এখানে ব্র্যাকেটের মধ্যে যোগফল, এখানে ব্র্যাকেটের ছিল, এখানে ব্র্যাকেটের যোগফল কত, 1 1 2, 2 দেখো 8কে ডিভাইড করে, এবং বাকি প্রত্যেকটা কম্পোনেন্টও 8কে ডিভাইড করে। ইনফ্যাক্ট S3 এর জন্য যেটা পেয়েছিলে, 6 সংখ্যাটাকে কত লিখেছিলে, 1 + 3 + 2, লক্ষ্য করে দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট 6কে ডিভাইড করেছিল। 1ও 6কে ডিভাইড করে, 3ও 6কে ডিভাইড করে, 2ও 6কে ডিভাইড করে, হলো। কিন্তু এই এক্সপ্রেশনটা একটা ভ্যালিড ক্লাস ইকুয়েশন হবে না, তার কারণ 1 আর 2 ডিভাইড করলো, দ্যাটস ফাইন, কিন্তু 5 সংখ্যাটা 8কে ডিভাইড করে না। সেই কারণে প্রথম যে 8 সংখ্যাটাকে ভেঙেছো, সেটা একটা ভ্যালিড ক্লাস ইকুয়েশন কোনো দিনের জন্যও হবে না। বোঝা গেছে কোনগুলো হবে আর কোনগুলো হবে না? তাহলে তোমরা যখন আনসার বার করবে, ধরো এরকম একটা বেরোলো, সাপোজ আমি 8-এর জন্যই বললাম, কিংবা 6-এর জন্য ধরো বেরোলো,
1 + 1 + 4 যদি কারুর বেরোয়, তাহলে এখানে 1 + 1 মানে 2, তার সেন্টার দুটো এলিমেন্ট আছে, 2 সংখ্যাটা 6কে ডিভাইড করলো, কিন্তু 4 কি 6কে ডিভাইড করে না? তাহলে তোমার 6 অর্ডারের একটা গ্রুপের ধরো ক্লাস ইকুয়েশন তোমার বেরিয়েছে 1 + 1 + 4, তাহলে তুমি সঙ্গে সঙ্গে কি বলে দেবে, দিস ইজ অ্যান ইনভ্যালিড ক্লাস ইকুয়েশন, এটা কোনো ভ্যালিড ক্লাস ইকুয়েশনই না। বোঝা গেল কোনগুলো ভ্যালিড আর কোনগুলো ইনভ্যালিড? এই যে সংখ্যাগুলো ভাঙবে প্রত্যেকে n সংখ্যাকে ডিভাইড করতে হবে। এবার কেন এই ব্যাপারটা হচ্ছে, কি হচ্ছে সেটা আমরা দেখলাম, এবার কেন হচ্ছে দেখো। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, অর্ডার অফ কে তুমি লিখেছো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পার্টটা রিপ্রেজেন্ট করে সেন্টারের কার্ডিনালিটি, প্লাস এই K1 K2 KP এই সংখ্যাগুলো কি কি রিপ্রেজেন্ট করে, ধরো ক্লাস x1 একটা রিপ্রেজেন্ট করলো, পরেরটা x2 এর যে ইকুইভ্যালেন্স ক্লাস তার কার্ডিনালিটিকে রিপ্রেজেন্ট করলো, প্লাস ডট ডট করে এটা ধরো ক্লাস অফ কোনো একটা XP তার কার্ডিনালিটিকে রিপ্রেজেন্ট করলো। এইভাবে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাসের কার্ডিনালিটিকে রিপ্রেজেন্ট করে বাকি পার্টগুলো, সমান mod ZG প্লাস CLX1 মানে CLA মানে তোমরা কি শিখেছো, G:CA না, তার মানে G:CX1, এটা হচ্ছে G:CX2, এইভাবে G:CXP যা আছে হলো, তাই তো? এই জিনিসটাই তো তোমার অঙ্কে K1 বলে দেওয়া আছে, এটা K2 বলে দেওয়া আছে, শেষেরটা KP বলে দেওয়া আছে। আর G যেহেতু ফাইনাইট গ্রুপ, তাহলে এইটাকে কততে ভাঙতে পারবে, অর্ডার অফ G বাই অর্ডার অফ সেন্ট্রালাইজার অফ x1 ইকুয়ালস, এটা মানেই K1, এটা মানেই K1 বলে দেওয়া আছে। তাহলে অর্ডার অফ G সমান K1 ইন্টু অর্ডার অফ সেন্ট্রালাইজার অফ x1, হ্যাঁ কি না? এটাই হচ্ছে। এবার C অফ x1 সেন্ট্রালাইজার অফ A, আগের দিন পড়েছিলে সেন্ট্রালাইজার অফ A, সেটা G এর একটা সাবগ্রুপ ফর্ম করে, সেন্ট্রালাইজার অফ এটা G এর একটা সাবগ্রুপ ফর্ম করে। সাবগ্রুপ মানে তার অর্ডারটা একটা ডেফিনেটলি একটা নাম্বার হবে, মানে ফ্র্যাকশন কোনোদিন হবে না, এটা একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এবার ভেবে দেখো, অর্ডার অফ G সমান K1 ইন্টু অ্যানাদার কোনো একটা নাম্বার, ধরো আমি বললাম N1, তার কিছু একটা, তার কার্ডিনালিটি কিছু একটা হবে বটে, সাবগ্রুপ যেহেতু। তাহলে এখান থেকে K1 ইন্টু N1 ইকুয়াল টু N, তার মানে কি বলতে পারবে, K1 ডিভাইডস N না? তাহলে ক্লাস ইকুয়েশনের জন্য কোনটা ভ্যালিড এবং কেন ভ্যালিড সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, নেক্সট একটা থিওরেম, G যে কোনো একটা গ্রুপ এবং A বিলংস টু G, তোমাকে প্রমাণ করতে হবে A বিলংস টু ZG হবে তার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন ক্লাস A ইকুয়ালস সিঙ্গেলটন সেট A। খুব ছোট্ট মতন একটা প্রমাণ, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। A বিলংস টু ZG তার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে ক্লাস A ইকুয়াল সিঙ্গেলটন A। দেখো প্রথমে ধরে নিচ্ছ খুব সহজ প্রমাণ, A বিলংস টু ZG, তার মানে কি AX ইকুয়ালস XA ফর অল X বিলংস টু গ্রুপ। তাহলে একদিকে নিয়ে এলে XA, ওইদিকে নিয়ে গেলে X ইনভার্স হবে, তার মানে XA X ইনভার্স সমান কত পড়ে থাকছে A,
ফর অল এক্স বিলংস টু গ্রুপ। এবার দেয়ারফর ক্লাস এ, ক্লাস এর এলিমেন্ট আমরা আগেই লিখছিলাম, ক্লাস এ এর মধ্যে কারা থাকে, এর সব কনজুগেটগুলোকে দেখতে, মানে সেই সকল বি থাকে যাদেরকে দেখতে এক্স এ এক্স ইনভার্স টাইপের, সেই সকল বিগুলো থাকে যাদেরকে দেখতে এক্স এ এক্স ইনভার্স টাইপের, সাজ দ্যাট এক্স বিলংস টু গ্রুপ। তা উপরের লাইনে কি করে রেখেছো, যে কোনো এক্স যদি গ্রুপ থেকে তোলো, এক্স এ এক্স ইনভার্স ক্যালকুলেশন করলে সবসময় কত দেখতে হবে, শুধু এ টাইপেরই দেখতে হবে, শুধু এ হবে। তুমি এক্সের জায়গায় যদি ওয়াই এ ওয়াই ইনভার্স করতে, তাকেও এই দেখতে হতো। মানে যে কোনো এক্স এ এক্স ইনভার্সের কালেকশন মানে তার মধ্যে শুধু এ থাকবে। হলো একই রকমভাবে কনভার্সলি ক্লাস এ ইকুয়ালস যদি এ ধরে নিতে, একই রকমভাবে তোমরা প্রমাণ করে নিতে পারতে এ বিলংস টু জেড জি। ঠিক আছে, নেক্সট এই জায়গাটা জাস্ট একটু পড়া থাকে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট আপাতত কিছু নয়। সেটা হচ্ছে যে গ্রুপ অ্যাক্টিং অন দেমসেলভস বাই কনজুগেশন। মানে গ্রুপ অ্যাকশন হবে, গ্রুপ অ্যাকশনটা কীরকমভাবে, বাই কনজুগেশন, অর্থাৎ কনজুগেশন রিলেশন দ্বারা গ্রুপ অ্যাকশন আমি তৈরি করছি। কীরকমভাবে দেখো, জি যে কোনো একটা গ্রুপ, এইচ হচ্ছে তার একটা নর্মাল সাবগ্রুপ, এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, জি গ্রুপ এইচ হচ্ছে তার একটা নর্মাল সাবগ্রুপ। আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, তার মানে জিটা গ্রুপ আর তার নর্মাল সাবগ্রুপটাকে আলাদাভাবে তার থেকে বাইরে বার করে নিয়ে এসে এইচ একটা নর্মাল সাবগ্রুপ আলাদাভাবে রাখলাম বাইরে, এই নর্মাল সাবগ্রুপটাকে বাইরে বের করে নিয়ে এসে আলাদা রাখলাম। তাহলে এক্ষেত্রে জিটাকে মনে মনে গ্রুপ ভাবো আর এইচ সাবগ্রুপটাকে সিম্পলি একটা সেট ভাবো, দিয়ে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি। কীভাবে ডিফাইন করতে হয়, জি ক্রস এস থেকে এসে, তাহলে আমরা জি ক্রস এইচ থেকে এইচে একটা ম্যাপিং ডিফাইন্ড বাই, কীভাবে ডিফাইন করছি না, গ্রুপ থেকে একটা এলিমেন্ট যদি জি তোলো, এইচ থেকে একটা এলিমেন্ট যদি এইচ তোলো, তাদের মধ্যে ম্যাপিংটা অ্যাপ্লাই করলে ইট উইল বি জি এইচ জি ইনভার্স। এবার লক্ষ্য করে দেখো যে যেহেতু এইচটা নর্মাল সাবগ্রুপ, ফলে জি এইচ জি ইনভার্সটা আবার এইচের মধ্যেই ঢুকে যাবে। তাহলে দুটো এলিমেন্টের মধ্যে আমি ম্যাপিংটাকে অ্যাপ্লাই করেছি, দিয়ে যে এলিমেন্টটি তৈরি হলো সেটা আবার এইচের এলিমেন্ট হয়ে গেল। ফলে ম্যাপিংটা ডিফাইন করাটা ঠিক আছে, জি এর এলিমেন্ট আর এইচ এলিমেন্ট নিজেদের মধ্যে সম্পর্কিত হলে সেটা এইচের এলিমেন্ট হবে এই ম্যাপিংয়ের দ্বারা, দ্যাটস ফাইন। এবার এটা যে একটা লেফট অ্যাকশন হচ্ছে সেটা তোমরা আরামসে চাইলে প্রমাণ করে দিতে পারো, ইনফ্যাক্ট এটা প্রমাণ করাও আছে বোধহয়, এটা একটা লেফট অ্যাকশন হয়, হয়তো দেখে নাও, এটা একটা লেফট অ্যাকশন হবে। তো তাহলে তুমি কি বলতে পারবে, এইচ ইজ এ জি সেট, দেয়ারফর এইচ ইজ এ, দেয়ারফর এইচ ইজ এ জি সেট। এটা তোমরা পেলে, এইচটা একটা জি সেট হয়ে গেল, এস ইজ এ জি সেট যেমন বলো, এইচ ইজ এ জি সেট। দিয়ে মনে করে দেখো তোমরা, জি গ্রুপ ছিল, এসটা যদি একটা জি সেট হতো, তুমি এখানে অরবিট অফ এ যে কোনো এলিমেন্টের জন্য এ এলিমেন্ট তুলে অরবিট অফ এ ডিফাইন করতে না, অরবিট অফ এ ডিফাইন করতে না। অরবিট অফ এ যাকে তুমি এরকম বক্স এ দিয়ে ডিনোট করতে, অরবিট অফ এ এর মধ্যে কোন এলিমেন্ট থাকতো, সেই সকল বি বিলংস টু এস, যে বিগুলোকে দেখতে জি এ টাইপের, জি ম্যাপিং এ টাইপের দেখতে হতো না, তাদের কালেকশনই তো অরবিট অফ এ বলতে।
মনে করে দেখো অরবিটের ডেফিনেশন এটাই ছিল। তাহলে এক্ষেত্রে আমি অরবিটের ডেফিনেশন করছি, যে কোনো একটা এ বিলংস টু, এখানে গ্রুপ আছে জি, এসের বদলে এখানে এইচ আছে, এখানে যে কোনো একটা এলিমেন্ট এ তোলার দরুন অরবিট অফ এ এর অরবিট কীরকমভাবে ডিফাইন করবো তাহলে না, এই এইচ নর্মাল সাবগ্রুপটার সেই সকল এলিমেন্ট যে বিগুলোকে দেখতে জি ম্যাপিং এ এরকম টাইপের, ফর সাম জি বিলংস টু গ্রুপ জি, যাদেরকে জি ম্যাপিং এ টাইপের দেখতে সেই ধরনের এলিমেন্টের কালেকশন থাকছে অরবিটের মধ্যে। সেই ধরনের এলিমেন্টের কালেকশন থাকছে অরবিটের মধ্যে। শিওর? ইকুয়ালস, তাহলে সেই সকল বি বিলংস টু এইচ সাচ দ্যাট বিটাকে দেখতে কেমন হবে, জি ম্যাপিং এ মানে আবার কত গো, জি এ জি ইনভার্স, সাচ দ্যাট জি বিলংস টু জি। কারণ আলটিমেটলি লিখলে তুমি পাবে সেই সকল বি এর কালেকশন মানে সেই সকল জি এ জি ইনভার্সের কালেকশন সাচ দ্যাট জি বিলংস টু জি। হলো? এটাই গ্রুপের মধ্যে ক্লাস এ না, কনজুগেসি ক্লাস এ, তাদের এলিমেন্টগুলো তো এই জি এ জি ইনভার্স টাইপের দেখতে। তার মানে দেখতে পেলে এই ধরনের গ্রুপগুলোর যদি তুমি লেফট অ্যাকশন ডিফাইন করো তাহলে অরবিট অফ এটা কনজুগেসি ক্লাস অফ এ এর সাথে সমান হয়ে যাচ্ছে। এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট জায়গা ছিল না, বাদ দাও। এবার নেক্সট যে পার্টটা আছে, যে ডেফিনেশন আকারেই বলা হচ্ছে যে জি একটা গ্রুপ, জি হচ্ছে একটা গ্রুপ, এইচ তার একটা সাবগ্রুপ, এবং এ বিলংস টু জি তুললে জি গ্রুপ, এইচ তার একটা সাবগ্রুপ, এ যে কোনো একটা এলিমেন্ট এ বিলংস টু জি তার একটা এলিমেন্ট তুললে, দেন এ এইচ এ ইনভার্স এই যে স্ট্রাকচারটা, তার মানে তার এলিমেন্টগুলোকে দেখতে কেমন হবে, এ স্মল এইচ এ ইনভার্স সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ। অর্থাৎ আমি কথাই বলছি, ফাইনাইট দিয়ে উদাহরণটা বলি, যদি এইচ এর মধ্যে H1 H2 ডট করে HN এনখান এলিমেন্ট থাকে, তাহলে এ এইচ এ ইনভার্সের মধ্যে কে কে থাকবে, এ H1 এ ইনভার্স এ H2 H ইনভার্স করে ডট করে এ HN H ইনভার্স, এইরকম এনখান এলিমেন্ট থাকবে। এইভাবে একটা সেট ডিফাইন করলে এ এইচ এ ইনভার্স, তোমাকে প্রমাণ করতে হবে এ এইচ এ ইনভার্সটা একটা সাবগ্রুপ অফ জি। এইচ যদি সাবগ্রুপ হয় তাহলে এ এইচ এ ইনভার্সটাও একটা সাবগ্রুপ অফ জি ফর্ম করবে। যদি এটাকে সাবগ্রুপ দেখিয়ে দিতে পারি তাহলে এ এইচ এ ইনভার্স এই সাবগ্রুপটাকে বলা হয়, এটাকে দেখতে অনেকটা সেই কনজুগেট এলিমেন্টের মতো না, একটা এ এলিমেন্টের কনজুগেট এলিমেন্ট কোনটা, জি এ জি ইনভার্স। তাহলে এটা কিরকম দেখতে, একটা সাবগ্রুপের কনজুগেট টাইপের দেখতে না। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কনজুগেট সাবগ্রুপ অফ এইচ। কাকে দিয়ে কনজুগেট করেছো, কোন এলিমেন্ট দিয়ে, এ দিয়ে, তাহলে এটাকে বলা হয় কনজুগেট সাবগ্রুপ অফ এইচ বাই এ। এ এলিমেন্ট দিয়ে কনজুগেট করেছো, কনজুগেট সাবগ্রুপ অফ এইচ বাই এ, এ এলিমেন্ট দিয়ে কনজুগেট করেছো। তো বাই দ্য ওয়ে এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া আছে, এই স্ট্রাকচারটা একটা সাবগ্রুপ ফর্ম করছে, এই স্ট্রাকচারটা এ এইচ এ ইনভার্স এই স্ট্রাকচারটা একটা সাবগ্রুপ ফর্ম করছে, এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে দেওয়া আছে। এটা তোমরা পারবে করতে? চেষ্টা করে দেখবেন, ভালো, দ্যাটস ফাইন। আচ্ছা একসাথেই করবে, আমি একটু করে নিচ্ছি তাহলে এখানে, দেখা যাক, আমিও ট্রাই করি, আমারও হবে কিনা কোনো গ্যারান্টি নেই, দেখা যাক। চলো, এ এইচ এ ইনভার্স এই স্ট্রাকচারটা কেমন, প্রথম কথা হচ্ছে এটাকে নন এমটি হবে দেখাতে হবে। এখন
এইচটা তো একটা সাবগ্রুপ বলে দেওয়া ছিল, সাবগ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট ডেফিনেটলি থাকে, ই বিলংস টু এইচ আছেই। তো এ এইচ এ ইনভার্সের এলিমেন্টগুলোকে দেখতে কেমন হবে? এ ই এ ইনভার্স তার একটা এলিমেন্ট হবে, যেহেতু ই বিলংস টু এইচ তাহলে কি ইমপ্লাই করবে? এ ই এ ইনভার্সটা কোথায় থাকবে? এ এইচ এ ইনভার্সের মধ্যে অবশ্যই থাকবে। আবার এ ই এ ইনভার্স করলে কত দাঁড়াবে বাবা? ই তো দাঁড়াচ্ছে, দ্যাট ইজ ই বিলংস টু এ এইচ এ ইনভার্স। তার মানে এ এইচ এ ইনভার্সটা নট ইকুয়ালস 5 হয়ে যাবে, নন এমটি সেট হবে। হলো। নেক্সট বলো কি করব? দুটো এলিমেন্ট তুললে, ধরো পি আর কিউ দুটো এলিমেন্ট তুললাম। পিটাকে দেখতে সাম এ এইচ ওয়ান এ ইনভার্স, আর একটা কিউটাকে দেখতে হলো ধরো এ এইচ টু এ ইনভার্স, এরকম টাইপের দেখতে হলো দুটো এলিমেন্টকে। তোমাকে কি প্রমাণ করতে হবে? দুটো স্টেপেও প্রমাণ করতে পারো, পি কম্পোজ কিউ আর একটাতে পি ইনভার্স, অথবা ডাইরেক্ট পি ইন্টু কিউ ইনভার্স, একই করতে পারো। তাহলে আমি পি কিউ ইনভার্স একসাথেই ক্যালকুলেশন করে দেখি কি আছে। পি কিউ ইনভার্স এটাও যেন এ সামথিং এ ইনভার্স টাইপেরই দেখতে হয়, তবেই তো বলতে পারবে এটা সাব গ্রুপ হচ্ছে। তাহলে পি কিউ ইনভার্সটা হচ্ছে এ এইচ ওয়ান এ ইনভার্স ইন্টু এ এইচ টু এ ইনভার্সের হোল ইনভার্স। সহজ, দেখো তাহলে এ এইচ ওয়ান এ ইনভার্স হলো ইন্টু এই ধরনের এলিমেন্টের ইনভার্স বা টু দি পাওয়ার যে কোনো এন, যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার এন এর জন্যে এ এইচ এ ইনভার্স টু দি পাওয়ার এন, তার ভ্যালু কত হয়? এ মাঝেরটা টু দি পাওয়ার এন হয়ে যায়, এ এইচ টু দি পাওয়ার এন ইন্টু এ ইনভার্স হয়ে যায়। তাহলে সিম্পলি ইট উইল বি এ এইচ টু মাথায় ইনভার্সটা চলে এলো, এ ইনভার্স আছে, হ্যাঁ কি না? এবার প্রত্যেকেই গ্রুপের এলিমেন্ট, অ্যাসোসিয়েটিভ হলে এ ইনভার্স আর এ কাটাকাটি হয়ে আইডেন্টিটি হয়ে যাচ্ছে, এটা হবে এ এইচ ওয়ান এইচ টু ইনভার্স ইন্টু এ ইনভার্স, এটা সাম এইচ থ্রি ধরে নাও, তার মানে বিলংস টু কোথায় হয়ে যাবে? এ এইচ এ ইনভার্সের মধ্যে। তাহলে হলো, খুব সহজ, এক লাইনে হতো, নন এমটি হলো, এবং তার একটা দুটো এলিমেন্ট পি আর কিউ তুলে নিয়ে পি ইন্টু কিউ ইনভার্সটাও তার মধ্যে আছে, তার মানে সাব গ্রুপ দেখিয়ে দিতে পারবে। মোর ওভার এই কাজটা তাহলে তোমাদের জন্য ছেড়ে রাখলাম। মোর ওভার এইচ ইজ আইসোমরফিক টু এ এইচ এ ইনভার্স, এইচ আর এ এইচ এ ইনভার্স এই দুটো স্ট্রাকচার একে অপরের সাথে আইসোমরফিক হবে। এখানে যা যা এলিমেন্ট আছে এইচে, এ এইচ এ ইনভার্সে সেই সকল এলিমেন্ট, সেই এনখানা এলিমেন্টই থাকবে এমন ব্যাপারটা নয়, অন্য এনখানা এলিমেন্ট থাকবে, বাট দে উইল বি আইসোমরফিক। অ্যান্ড দ্য অবভিয়াস ম্যাপিং উইল বি এফ ফ্রম এইচ থেকে এ এইচ এ ইনভার্স ডিফাইন্ড বাই কীরকম হবে বলো বাবা? কি মনে হচ্ছে? এফ অফ এক্স কোথায় যে ম্যাপ হবে? এ এক্স এ ইনভার্সের জন্য, ফর অল এক্স বিলংস টু এইচ। মিলল? তাহলে ম্যাপিংটা দুটো সাব গ্রুপের মধ্যে, তাহলে প্রথম হোমোমরফিজম দেখাতে হবে, নেক্সট 1 1 দেখাবে, 1 2 দেখাবে। হোমোমরফিজম পারবে দেখাতে? এফ অফ এক্স ওয়াই লিখলে হবে এ এক্স ওয়াই এ ইনভার্স, তাকে ভাঙতে পারবে এ এক্স এ ইনভার্স ইন্টু এ ওয়াই এ ইনভার্স। প্রথমটা মানে এফ এক্স, পরেরটা হচ্ছে এফ ওয়াই। হলো। 2 দেখাতে হবে 1 1। তুমি ধরে নেবে এক্স আর ওয়াই হচ্ছে ডোমেনের এমন দুটো এলিমেন্ট সাচ দ্যাট এফ এক্স সমান এফ ওয়াই, তার মানে হুইচ ইমপ্লাইজ এ এক্স এ ইনভার্স সমান এ ওয়াই এ ইনভার্স। গ্রুপের মধ্যে কাজ করছো লেফট ক্যান্সেলেশন এবং রাইট ক্যান্সেলেশন করলে এক্স ইকুয়ালস ওয়াই, তার মানে 1 1 হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি 1 2 দেখাতে হবে, কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ডোমেনে প্রি ইমেজ আছে দেখাতে হবে, কিন্তু কোডোমেন সেটের যে কোনো এলিমেন্ট বি যদি তোলো, বি বিলংস টু এ এইচ এ ইনভার্স, এখন সেটের স্ট্রাকচারটাই তো এ এইচ এ ইনভার্স টাইপের, তার মানে বিটাকে দেখতে কেমন হবে? সাম এ স্মল এইচ এ ইনভার্স টাইপের দেখতে হবে। কোডোমেন সেটটাকে দেখতেই তো এ ক্যাপিটাল এইচ এ ইনভার্স, সেখান থেকে যদি একটা বি এলিমেন্ট তোলো তাহলে বিটাকে দেখতে কেমন হবে? এ স্মল এইচ এ ইনভার্স ফর সাম এইচ বিলংস টু এইচ, হ্যাঁ কি না?
তার মানেই তার প্রি ইমেজ কোনটা হবে, স্মল এইচটা তার প্রি ইমেজ হয়ে যাবে না? সাচ দ্যাট এফ অফ এইচ মানেই হচ্ছে এইচ এ ইনভার্স মানেই বি, অর্থাৎ যে কোনো এলিমেন্ট হলো তার সবসময় একটা প্রি ইমেজ এক্সিস্ট করছে, তার মানে ম্যাপিংটা অন টু হয়ে যাচ্ছে। তাহলে তারা দুজনে আইসোমরফিক স্ট্রাকচার ফর্ম করছে। হলো? আর একটা ডেফিনেশন বলে শেষ করছি, সেটা হচ্ছে জি যে কোনো একটা গ্রুপ এইচ তার একটা সাবগ্রুপ, জি যে কোনো একটা গ্রুপ এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ। একই রকমভাবে, আচ্ছা দুটোর জন্যই প্রথমে আগে করে দিই, জি যে কোনো একটা গ্রুপ এইচ আর কে তার দুটো সাবগ্রুপ, এইচ আর কে তার দুটো সাবগ্রুপ, এইচ আর কে দুজনে হচ্ছে সাবগ্রুপস অফ জি। তুমি ডিফাইন করছো নর্মালাইজার অফ এইচ ইন কে, মানে এন পায়ের নিচে কে পাশে ব্র্যাকেটে এইচ, নর্মালাইজার অফ পড়বে কীরকমভাবে, নর্মালাইজার অফ এইচ ইন কে, এন কে এইচ, এটাকে বলা হয় নর্মালাইজার অফ এইচ ইন কে ইকুয়ালস, ডেফিনেশন হচ্ছে কে এর সেই সকল এলিমেন্ট, পায়ের নিচে যেটা থাকছে কে এর সেই সকল এলিমেন্ট যারা এইচকে নর্মালাইজ করে, সেই সকল কে বিলংস টু ক্যাপিটাল কে যারা এইচকে নর্মালাইজ করে, অর্থাৎ কে এইচ কে ইনভার্স যদি ক্যালকুলেশন করো তাহলে আনসার আসবে এইচ। নর্মালাইজ করা অর্থ হচ্ছে এটা, নর্মালাইজ করে, নর্মালাইজ করে বা তার অন্য আরেকটা ইকুইভ্যালেন্ট অর্থ হচ্ছে যারা এইচকে ইনভ্যারিয়েন্ট রাখে, অক্ষত রাখে। তাহলে তুমি কিভাবে বলবে নর্মালাইজার অফ এইচ ইন কে, নর্মালাইজার অফ এইচ ইন কে বলতে কি বোঝাবে না, কে এর যে সকল এলিমেন্টগুলো এইচকে ইনভ্যারিয়েন্ট রাখছে বা নর্মালাইজ করছে, অক্ষত রাখছে, কে এইচ কে ইনভার্স করলে এইচকেই ফেরত দেবে, যে সকল এলিমেন্টগুলো, তার মধ্যে অবভিয়াসলি একটা এলিমেন্ট ওই ধরনের আছে, সে কে বলো তো, আইডেন্টিটি, কারণ কেটাও সাবগ্রুপ এইচটাও সাবগ্রুপ বলেছিলেন, সাবগ্রুপ মানে তার মধ্যে ই এলিমেন্টটা আছে, আর ই যে কোনো সাবগ্রুপকেই নর্মালাইজ করার ক্ষমতা রাখে, ইনভ্যারিয়েন্ট রাখে, কারণ ই ক্যাপিটাল এইচ এই ই ইনভার্স যখন তুমি ক্যালকুলেশন করবে ক্যাপিটাল এইচের এলিমেন্টগুলোকেই তো ঘুরে ঘুরে ফেরত পাবে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে নর্মালাইজার অফ এইচ ইন কে, কে এর সেই সকল এলিমেন্ট যারা এইচকে ইনভ্যারিয়েন্ট বা নর্মালাইজ করছে। এরপরে যদি এই কে তলার জিনিসটা তুলে দিই, সিম্পল ডিফাইন করি নর্মালাইজার অফ এইচ, বা এটাকে বলা হয় নর্মালাইজার অফ এইচ ইন জি, টোটাল গ্রুপটার মধ্যেই তার নর্মালাইজার কারা কারা আছে। তাহলে টোটাল গ্রুপটার মধ্যেই যখন হবে তখন আলাদা করে পায়ের নিচে জি এই ব্যাপারটা লিখতেও পারো, নাও লিখতে পারো, সিম্পলি নর্মালাইজার অফ এইচ বা নর্মালাইজার অফ এইচ ইন দ্য হোল গ্রুপ জি, একই কথা। তার মানে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না, গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এইচকে নর্মালাইজ করবে, অর্থাৎ জি ক্যাপিটাল এইচ জি ইনভার্স ক্যালকুলেশন করলে এইচকেই ফেরত পাচ্ছ। এখানে কি ছিল না, কে এর সব এলিমেন্ট নয়, কে এর কিছু সংখ্যক এলিমেন্ট যারা এইচটাকে নর্মালাইজ করত। এখন এনএইচ মানে কি বললে, টোটাল গ্রুপ থেকেই তারা আসবে, টোটাল গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এইচকে নর্মালাইজ করতো তাদেরকেই বলা হতো এনএইচ, নর্মালাইজার অফ এইচ, আর উপরের সেটটা হতো শুধুমাত্র কে এর কোন এলিমেন্টগুলো। তাহলে এইটা এবং নর্মালাইজার অফ এইচ এদের মধ্যে কি সম্পর্ক হবে বলো তো?
দ্বিতীয় ক্ষেত্রে নর্মালাইজারগুলো টোটাল গ্রুপের যেখান থেকে খুশি আসতে পারতো, কিন্তু প্রথম ডেফিনেশনটায় নর্মালাইজারগুলো কেবলমাত্র কোথা থেকে আসতো, কে থেকে আসতো। তাহলে আমি ব্যাপারটাকে এইরকমভাবে লিখতে পারি না, NKH ইকুয়ালস টোটাল গ্রুপ থেকে যত নর্মালাইজার আসতো ইন্টারসেকশন কে, মানে গ্রুপের সব নর্মালাইজারগুলোর মধ্যে যে কটা কে এর মধ্যে আছে তারাই তো NKH। দ্যাটস অল। ঠিক আছে, এই ডেফিনেশন পর্যন্ত রাখো তোমরা। ঠিক আছে, নেক্সট দিন আবার আলোচনা করা হবে।